এবং রাজনীতি, এবং এই বিষয়ে আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন, সরাসরি আমাদের সঙ্গে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এবং আমাদের আজকের অতিথি বিশিষ্ট ব্লগার আরিফ ব্যক্তি। আরিফ ভাই, আমরা আপনাকে স্ট্যাটাস নিয়ে কথা বলছিলাম এবং ব্লু ব্যান্ড নিয়ে কথা বলছিলাম। ব্লু ব্যান্ড প্রসঙ্গে আবার পরে আসবো, কিন্তু আপনার একটা স্ট্যাটাসে একজন কমেন্ট করেছে যে কি সর্বনাশের কথা, আমি আপনার লেখার ভক্ত, আবার অনেকেই আমার লেখার ভক্ত, আপনি কি জেলে যেতে চান আমাদেরকে মানে এই ফেসবুকের স্ট্যাটাস দিয়ে? আপনার কি মনে হয় ফেসবুকে রাজনৈতিক স্ট্যাটাস দিয়ে জেলে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? ভালোই সম্ভাবনা আছে। এখন হচ্ছে কি, এইসব তৃতীয় বিশ্বের যেসব দেশে আমরা এক ধরনের সকল গণতন্ত্রের মধ্যে আছে, এখান থেকে আমাদের সবগুলো আচরণ সবসময় গণতান্ত্রিক হয় না। আপনি যদি দেখেন যে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপির যে জনসভাটা 12 মার্চ, এই সময় কোনো হোটেলে কাউকে জায়গা দিতে পারবেন না, এটা আজকের পত্রিকায় এসেছে। তো এটার তো কোনো আইন নেই। আমি এখন সিলেট থেকে আসতে পারি, একটা কাজে আসতে পারি, ঢাকা বা দরকারি প্রয়োজনে আসতে পারি। আমি এটাই বলছি, আমি আমার সাথে হয়তো রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমি ইভেন হয়তো সরকারি দলকে সমর্থন করি। এখন আমি আসলাম ঢাকা শহরে, আমাকে কোনো হোটেলে আপনি থাকতে দিবেন না, এটার আইনটা কি? এটা কিন্তু কোনো আইন নেই। তো আইনের বাইরে যদি আপনি এতগুলো লোককে ঢাকা শহরে ঢুকে হোটেলে থাকতেই দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে একজন আসিফ ইমতাজ রবি, একজন আরিফ জেপ্তিকে গ্রেপ্তার করতে হলে তো কোনো ধরনের আইনের প্রয়োজন হয় না। ইনফ্যাক্ট এই গণতান্ত্রিক সরকার আসার আগে 2007 থেকে 8 ডিসেম্বর নির্বাচনের আগ পর্যন্ত আমরা কিছু লোক এই ধরনের কিছু আংশিক খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আপনি যদি ধরেন আমাদের যে ছিল তাসনিম খলিলকে গ্রেপ্তার করে নেওয়া হলো, প্রচন্ড মারপিট করা হলো, এবং একটা সময় প্রাণ নাশের এক ধরনের ঝুঁকির মুখে সে পালিয়ে সুইডেনের রাজনৈতিক আশ্রয় নিল। আমাদের অনেক দর্শকের অনেক দর্শক তাসনিম খলিল সম্পর্কে জানেন, আপনি একটু যদি ভেঙে বলতেন। তাসনিম খলিল একজন সাংবাদিক ছিলেন, উনি ডেইলি স্টার, উনি আসলে একজন অ্যাক্টিভ ব্লগার ছিলেন, যিনি বাংলা এবং ইংরেজিতে ব্লগ করতেন। এবং বিশেষ করে যখন 2007-এর 1/11-এর পরে আমাদের এখানে একটি অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম হলো, তত্ত্বাবধায়ক সরকার বলা হতো, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এটা আসলে এক ধরনের একটা উদ্ভট টার্ম, কারণ হচ্ছে সব সরকারই আসলে সেনা সমর্থিত, সেনারা সরকারেরই অংশ, সমর্থন করতে হবে। আমরা কখনো বলি না যে আমলা সমর্থিত সরকার, পুলিশ সমর্থিত সরকার, র্যাব সমর্থিত সরকার, সেনা সমর্থিত, সবাই আসলে সমর্থন করেন, সরকারটা আসলে সবাই মিলে অংশ। তো সেটা অন্য প্রসঙ্গ। তাসনিম খলিলকে ধরে নিয়ে যাওয়া হলো এবং তাকে প্রচন্ড নির্যাতন করা হলো, এবং এই পুরো জিনিসটার কোন ধরনের ব্যাখ্যা তখনকার যে সরকার ছিলেন, যারা অনির্বাচিত সরকার, তাদের পদ্ধতি থেকে আসেনি। কিন্তু উনি যে প্রচন্ড নির্যাতিত হয়েছেন, বিশ্বের হিউম্যান রাইটস ওয়াচ সহ অনেকগুলো গণমাধ্যমে এসেছে, মানবাধিকার সংগঠনগুলো বলেছে। আমার একটা বই আছে ওনাকে নিয়ে, 1/11 রাতে 21 নম্বর আঙ্গুল। তো তাসনিম খলিল নির্যাতিত হয়েছেন, এবং এটার মধ্যে যদি আপনি আইন খুঁজতে চান তাহলে তো কোনো আইন নেই। আপনি কোন আইনে একজন সাংবাদিককে বা একজন ব্লগারকে ধরে নিয়ে এই পরিমাণ মারপিট করবেন? কোনো যুক্তি নেই তো। আচ্ছা, আমরা ব্লু ব্যান্ড কল নিয়ে কথা বলছিলাম। এইখানে মানে এই ব্যাপারটা, ব্লু ব্যান্ড কলের একটা ব্যাপার আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়, যে ব্লু ব্যান্ড কলের অন্যতম মানে একজন নেতা বলতে পারি বা সংগঠক মাহিবি চৌধুরী, উনি কিন্তু একজন মাঠ পর্যায়ের রাজনীতিবিদ, উনি একজন মাঠের কর্মী। উনি হঠাৎ করে ফেসবুকে চলে আসলেন এবং ফেসবুক দিয়ে উনি মানে তরুণ সমাজকে সংঘবদ্ধ করার চেষ্টা করছেন। এই লক্ষণটা, রাজনীতির এই লক্ষণটাকে আপনি কিভাবে দেখেন? ভালো, এই লক্ষ্যটা ভালো, কারণ হচ্ছে তরুণরা হচ্ছে মানে আপনি যদি গণতান্ত্রিক জায়গা এবং রাজনৈতিক দলগুলো একটা বড় সেগমেন্ট, যে সেগমেন্টে আপনাকে কাজ করতে হবে। প্রতি 5 বছর পর পর প্রচুর তরুণ ভোটাররা এসে ভোটার লিস্টে যোগ হন, এবং মূলত নির্বাচনের ফলাফল একটা বিশাল অংশ তাদের মধ্য দিয়ে প্রভাবিত হয়। কারণ আমাদের এক ধরনের দলীয় আনুগত্যের জায়গা আছে, যে পার্টিতে ভোট দিয়ে অভ্যস্ত, ওনারা সাধারণত ওই দলের সমর্থন খুব কম, ফ্লোটিং ভোটার খুব কম থাকেন, এরা ভোট দিয়ে যান। এই বিশাল পরিবর্তনটা তৈরি হয় তরুণ ভোটারদের মধ্যে। তো এই সেগমেন্টে সবগুলো রাজনৈতিক দলেরই কাজ করার একটা সুযোগ আছে। মাহিবি চৌধুরী যদি ভেবে থাকেন যে এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করা এবং এই তরুণদের সাথে কমিউনিকেট করার জন্য ইন্টারনেট একটা বড় মাধ্যম হতে পারে, ওনার উচিত সেটা নেওয়া, সেটা নেওয়া। এবং গত নির্বাচনে আমরা দেখেছি যুদ্ধাপরাধ ইস্যুটা তরুণদের মধ্যে বেশ বিশাল জনপ্রিয় হয়েছে, এবং এখন যে সরকার ক্ষমতায়, এটা মানে তরুণদেরও একটা অবদান এখানে ছিল, এবং সেই তরুণদের অবদানের মধ্যে ফেসবুক ব্যাপারটাও জড়িত, ব্লগ ব্যাপারটাও জড়িত। আপনি একটু ইলাবোরেট করেন। এটা হচ্ছে কি, আমার গত যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনে একটা বিশাল প্রশ্ন ছিল, আমরা কি যুদ্ধাপরাধীদের বিচার করব কিনা না এখন, এবং করতে হলে এখনই করতে হবে, দেরি হয়ে গেছে ইতিমধ্যে অনেক। এবং এই দাবিটা আসলে তরুণদের পক্ষ থেকে এসেছে। এই দাবিটা শুরু হয়েছিল কেয়ারটেকার সরকারের সময় থেকে।
তো তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে শুরু হলো। তত্ত্বাবধায়ক সরকার যেহেতু তাদের আসলে ওই ধরনের জবাবদিহিতা নেই জনগণের মধ্যে, ওনারা সেটাকে খুব বড় আকারে গুরুত্ব দিলেন না। ওনারা যখন গুরুত্ব দিলেন না, তখন তরুণদের মধ্যে প্রচুর ক্যাম্পেইন হচ্ছিল। আমি যেটা বললাম 4.5 লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে, এর বাইরে বিভিন্ন ধরনের। এটা আরেকটা কারণ ছিল, যখন অগণতান্ত্রিক সরকার ক্ষমতা থাকে বা যখন বাক স্বাধীনতাটা আংশিক বা পুরো রহিত থাকে, তখন যারা আসলে ঠিক গণতান্ত্রিক শক্তি না, যেমন 71-এর পরাজিত শক্তি যারা আমাদের এখানে, তারা এই সুযোগগুলো নেয়। আপনি দেখবেন এদের বিকাশ কিন্তু সবসময় সামরিক সরকার বা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই বেশি বিকশিত হয়। এটাকে আমরা যদি অনেক অন্যভাবে বলি তাহলে বলে জমাট পানি